হবিগঞ্জের বাহুবলে 4 শিশুর লাশ উদ্ধারের ঘটনায় আতঙ্ক। ভয়ে স্কুলে যাচ্ছে না শিশুরা। জড়িত সন্দেহে আটক 4 জনকে দুপুরের পর তোলা হবে আদালতে। 5 বছরে বাংলাদেশ থেকে 15 লাখ কর্মী নেবে মালয়েশিয়া। ঢাকা কুয়ালালামপুর সমঝোতা স্মারক সই। রাজধানীর পান্থপথে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে রাজুক। এসব স্থাপনা উচ্ছেদে আগে থেকে নোটিশের প্রয়োজন নেই বলছে কর্তৃপক্ষ। সৌরবিদ্যুতের আলোয় আলোকিত হচ্ছে দেশ। লাভজনক হওয়ায় এ খাতে বাড়ছে বিনিয়োগও। জাতীয় সঞ্চালন লাইনে যুক্ত হতে উৎপাদন বাড়ানোর তাগিদ। এবং 91টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলা বিভাগ চালু আছে মাত্র 8টিতে। মাতৃভাষাকে অবজ্ঞা বলছেন বিশেষজ্ঞরা। প্রয়োজনে আইন করার কথা জানালেন শিক্ষামন্ত্রী। সময় সংবাদের সঙ্গে আছে আমি নিয়ামতুল্লাহ বাবু। হবিগঞ্জের বাহুবলে 4 শিশু নিখোঁজ ও লাশ উদ্ধারের ঘটনায় আতঙ্ক বিরাজ করছে গোটা এলাকায়। ছেলে ধরা ভীতির কারণে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে শিশুরা। এমন পরিস্থিতিতে শিক্ষক ও এলাকাবাসী বলছেন, দ্রুত ঘটনার মোটিভ উদ্ঘাটন করতে না পারলে স্বাভাবিক হবে না পরিস্থিতি। দিগেন সিংয়ের ছবিতে আব্দুল আহাদের রিপোর্ট। এই সন্ধ্যাটিকেই সরকারি প্রাথমিক বিদ্যালয়েরই শিক্ষার্থী ছিল জাকারিয়া, তাজেল ও মনির। শুক্রবার নিখোঁজের পর তাদের সন্ধানে এলাকায় মাইকিং করায় শিশুদের মাঝে আতঙ্ক দেখা দেয়। তারপর থেকে ফাঁকা হতে থাকে ক্লাস। বিদ্যালয়ের শিক্ষকরা জানান, গত কয়েকদিন ধরে কোনো ক্লাসে 2 জন, আবার কোনো ক্লাসে 10 থেকে 15 জনের বেশি শিক্ষার্থী উপস্থিত হয়নি। এই ঘটনার পরে তো এলাকায় মাইকিং হয়েছে, জানাজানি হয়ে গেছে। পরের দিন থেকে এই ছেলেদের আতঙ্কে ছাত্রছাত্রীর উপস্থিতি একদম কমে গেছে। এলাকাবাসীও জানায়, ঘটনার পর হারিয়ে যাওয়ার ভয়ে তাদের সন্তানরা বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। এই বাচ্চাটা আজকে কদিন ধরে স্কুলে যায় না। এই অবস্থা দেখে এখন ছাত্ররা আমাদের সাথে যাইতেছে না, বা কিছু কেনাকাটা করতে হইলেও পাশের দোকানের মধ্যে এগুলোতে যাইতে চায় না। বিরাট ধরনের একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে জনপ্রতিনিধিরা বলছেন, দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন করতে না পারলে দূর হবে না শিশুদের মনের ভয়। তবে পুলিশের দাবি, হত্যাকাণ্ডের মোটিভ উদ্ঘাটনে কয়েকটি বিষয় খতিয়ে দেখা হচ্ছে। অতি সত্বর যাতে একটা উদ্ঘাটন করিয়া তদন্ত করিয়া শাস্তিমূলক অবস্থায় আনা হয়, না হইলে আমরা দেশবাসী আতঙ্কের মধ্যে আছি। এটা যেই ঘটনা ঘটায় থাকুক না কেন, যে গোষ্ঠী তাদেরকে আইনের আওতায় আনা আমাদের পুলিশের দায়িত্ব। এবং আমি দায়িত্ব নিয়ে আমরা বলছি, এটার সর্বোচ্চ দোষী যারা আছেন তাদের আইনের আওতায় এনে তাদের বিচারে সোপর্দ করবো আমরা ইনশাল্লাহ। সুন্দ্রাটিকি গ্রামের 8টি পঞ্চায়েতের মাঝে প্রায় ঘটত সংঘাত। এর জের ধরেই তালুকদার গোষ্ঠীর 4 শিশুকে হত্যা করা হয়েছে বলেও ধারণা এলাকাবাসীর। আব্দুল আহাদ, সময় সংবাদ, হবিগঞ্জ। এদিকে 4 শিশু নিখোঁজ ও লাশ উদ্ধারের ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত 4 জনকে আটক করেছে পুলিশ। লাশ উদ্ধারের পর থেকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আজ সকাল পর্যন্ত তাদের আটক করা হয়। এদের মধ্যে রয়েছে প্রধান অভিযুক্ত আব্দুল আলী এবং তার 2 ছেলে জুয়েল ও রুবেল, এছাড়া অপরজন আরজু। এদিকে প্রধান অভিযুক্তকে আটক করায় কিছুটা স্বস্তি প্রকাশ করেছে নিহতের স্বজনরা। দ্রুততম সময়ে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তারা। এদিকে আটককৃতদের আজ দুপুরে হবিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলার কথা রয়েছে। আব্দুল্লাহ যে 4 জন আটক হয়েছে, আমরা অত্যন্ত খুশি। তারা বিচার চাই, বাচ্চাদের উপযুক্ত এটার বিচার হইতো, তারা একটা ফাঁসি হইতো, এলাকার মানুষের দেখতো। আমার মনে হয় আমি ফাঁসি চাই, উপযুক্ত ফাঁসি চাই, বিচার চাই, উপযুক্ত বিচার হইতো। এই যদি আমরা এই ছুটি আরো বহু মানুষ মারবো। আমার তো যেটা মারছে অন্য এলাকার এগুলো রাখতো না, সব মারিয়া বেলাই দিব। হবিগঞ্জের পুলিশ সুপারের কার্যালয়ে এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার আব্দুল আহাদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আহাদ, ধন্যবাদ বাবু। আপনি যেমনটি বলছিলেন যে আজ সকাল পর্যন্ত এই ঘটনায় জড়িত সন্দেহে 4 জনকে আটক করা হয়েছে। এর মধ্যে প্রধান আসামি আব্দুল আলী এবং তার 2 ছেলে জুয়েল এবং রুবেল, এবং আরেকজন রয়েছে আরজু মিয়া। কিন্তু কিছুক্ষণ আগে আসামিদের আমি যেখানে আছি পুলিশ সুপারের কার্যালয়ের সামনে, আমি দেখেছি যে 2 জন আসামিকে ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে। এই 2 জনের মধ্যে হচ্ছে আব্দুল আলী এবং জুয়েলকে আমরা দেখেছি, কিন্তু বাকি 2 জন আসামিকে আমরা দেখিনি। তো আমরা পুলিশের সাথে কথা বলেছি, তারা বলেছে যে কিছুক্ষণের মধ্যে তাদেরকে
হবিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে এবং তাদেরকে 10 দিনের হয়তো তারা রিমান্ড আবেদন করবেন, এমনটি আমাদেরকে নিশ্চিত করেছেন যে এখানের গোয়েন্দা পুলিশের যারা কর্মকর্তা। এবং মামলার বিষয়ে যদি আমি আপনাদের বলি যে এই শিশুগুলো নিখোঁজের পর একটি অপহরণ মামলা করা হয়েছিল। আমি কিছুক্ষণ আগে বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান হোসেন, তার সাথে আমি কথা বলেছি। তিনি বলেছেন এই অপহরণ মামলাটিকেই তারা হত্যা মামলা হিসেবে স্থানান্তর করেছেন, কিন্তু এখনো পর্যন্ত এই মামলায় কারোর নাম উল্লেখ করা হয়নি। তারা বলছেন যে তদন্ত সাপেক্ষে এই মামলায় দোষীদের নাম উল্লেখ করা হবে এবং কেউ এই ঘটনায় ছাড় পাবে না। তো আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে আমাদের সংবাদেও যেটি যাচ্ছিল যে এই ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। আমি কিছুক্ষণ আগে যে স্কুলে এই শিশু 3টি পড়তো সেই স্কুল ঘুরে এসেছি, আমরা দেখেছি বেশিরভাগই ক্লাস ফাঁকা, একজন স্টুডেন্ট নেই এবং 2-1টি ক্লাসে আমি দেখেছি যে 5 থেকে 10 জন শিক্ষার্থী রয়েছে এবং একই অবস্থায় এর পাশের স্কুল এবং মাদ্রাসাগুলোতে। তো আমি আসলে পুলিশের সাথে কথা বলেছিলাম, তারা বলছে যে এই আতঙ্ক বেশি দিন থাকবে না, তারা হয়তো দ্রুত সময়ের মধ্যে তারা এই ঘটনার মোটিভ উদ্ঘাটন করবেন এবং মানুষের মধ্যে তখন স্বস্তি ফিরে আসবে এবং আসামিদের যদি রিমান্ডে নেওয়া হয় তবে হয়তো এই ঘটনার মূল রহস্য উদ্ঘাটিত হবে। বাবু। দর্শক, হবিগঞ্জের পুলিশ সুপার কার্যালয় থেকে সেখানকার সবশেষ জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার আব্দুল হাদ। চলে যাচ্ছি পরের খবরে। ঝিনাইদহে অপহরণের 8 দিন পর কলেজ শিক্ষার্থী আরিফুল ইসলামকে উদ্ধার করেছে পুলিশ। ভোররাতে শৈলকুপার শহীদনগর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। পুলিশ জানায় 10 ফেব্রুয়ারি মহেশপুর থেকে আরিফুলকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে তার পরিবারের কাছে 2.5 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এই ঘটনায় অপহৃত আরিফুলের খালু ইসরাইল হোসেন বাদী হয়ে শৈলকুপা থানায় মামলা করেন। পরে মোবাইল ফোনের সূত্র ধরে ভোররাতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত আশরাফুল ইসলামকেও আটক করা হয়। এ সময় তাকে ছিনিয়ে নিতে তার সহযোগীরা গুলি ছুড়লে আশরাফুল ইসলাম আহত হয় বলে জানায় পুলিশ। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাড়ির ভিতরে যে দেখি যে একজন আসামি একটা রাম দা হাতে করে ভিক্টিমের পাশে বসে আছে এবং টাকা চায়। ওই মুহূর্তে আমাদের পুলিশ বাড়িটা ঘিরে ফেলে আসামিকে অ্যারেস্ট করে, অন্যরা পালিয়ে যায় এবং ভিক্টিমকে উদ্ধার করে নিয়ে ফিরে আসার পথে হরিহর নামক জায়গায় টুরিট ভাট আছে, ওখানে পূর্ব থেকে তার অনুসারীরা উৎপত্তি থাকে এবং পুলিশের উপর আক্রমণ করে। উভয় আমাদের ভিতর গুলি বর্ষণ করে, আমরাও পাল্টা গুলি বর্ষণ করি। আগামী 5 বছরে বাংলাদেশ থেকে 15 লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া। আজ দুদেশের মধ্যে এই সংক্রান্ত সমঝোতা চুক্তি সই হয়। বাংলাদেশের পক্ষে সই করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম। সকালে প্রবাসী কল্যাণ ভবনে এই চুক্তি সই হয়। মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ সংক্রান্ত G2G+ সমঝোতা স্মারক অনুযায়ী সে দেশে নির্মাণ শ্রমিক ছাড়াও সেবা, কৃষি উৎপাদন, গৃহকর্মী ও ম্যানুফ্যাকচারিং খাতে কর্মী নেওয়া হবে। সমঝোতা অনুযায়ী বাংলাদেশ থেকে শ্রমিক যাওয়ার ক্ষেত্রে ব্যয় ধরা হয়েছে 34,000 থেকে 37,000 টাকা। এছাড়া অভিবাসন ব্যয় সে দেশের শ্রমিক নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে বলেও জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। বাংলাদেশ হতে সকল সেক্টরে যথা সেবা, নির্মাণ, কৃষি, প্লান্টেশন, গৃহকর্মী ও ম্যানুফ্যাকচারিং সেক্টরে কর্মী নিয়োগের সুযোগ মুক্ত হয়েছে। সরকারের পাশাপাশি বেসরকারি রিক্রুটিং এজেন্সি কর্মী নিয়োগের সাথে সম্পৃক্ত থাকবে। এতে কর্মী প্রেরণে গতিশীলতা বৃদ্ধি পাবে। নিয়োগকর্তা এবং কর্মীদের মধ্যে সম্পাদিত চুক্তিপত্র মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাই কমিশন কর্তৃক সত্যায়ন করা হবে। বিদায় চুক্তিপত্র প্রতিস্থাপনের কোনো রকমের সুযোগ থাকবে না। সরকারি জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা যেসব মার্কেটে পার্কিং নেই সেসব মার্কেটের উচ্ছেদ অভিযান চালাচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। সকালে রাজধানীর পান্থপথ থেকে শুরু হয়ে এই উচ্ছেদ অভিযান চলে ফার্মগেট পর্যন্ত। রাজুক আগে থেকে দোকান মালিকদের অভিযান সম্পর্কে অবহিত করেনি এমন অভিযোগ রয়েছে ব্যবসায়ীদের পক্ষ থেকে। কিন্তু রাজুক কর্তৃপক্ষ এমন অভিযোগ খণ্ডন করে বলছে, অবৈধভাবে গড়ে ওঠা এসব দোকান ভাঙতে আগে থেকে নোটিশের প্রয়োজন নেই। এর আগেও এসব মার্কেটে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছিল, তারপরেও নির্দেশনা অমান্য করে এসব স্থাপনা গড়ে তোলা হয়েছে।
25 বছর ধরে এখানে আসি, 25 বছর ধরে ব্যবসা করতেছি। যদি আমাদের সমস্যা হতো বা এই ধরনের কার পার্কিং এর কথা বলতো, তাহলে আগে থেকে নোটিশ দিত, আমরা সরাই ফেলতাম। রিকোয়েস্ট করছি যে আমাদের 3 ঘন্টা সময় দেন, আমরা সবগুলো খুলে করে নিছি, তারপরে করেন, ঠিক আছে। তার কোনো ধরনের কোনো রিকোয়েস্ট দেয় নাই, জাস্ট 10 মিনিটের ভিতরে ভেঙে টেঙে একবারে গুড়াই দিয়ে চলে গেল। আমাদের বর্তমান ইস্যুটা হচ্ছে কার পার্কিং জায়গাগুলো উদ্ধার করা। আর এই কার পার্কিং জায়গাগুলো উদ্ধার করতে আইনগতভাবে নোটিশ দেওয়ার প্রয়োজন হয় না। তারপরও রাজু পত্রিকায় বিজ্ঞাপন আকারে দিয়েছে জেনারেলি। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে রাজধানীর পান্থপথে কার পার্কিং এর স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে রাজুক। সেখানে আছেন আমাদের রিপোর্টার মাহমুদ রাকিব। সরাসরি চলে যাচ্ছে সেখানে। রাকিব। হ্যাঁ বাবু, সকাল থেকে শুরু হওয়া উচ্ছেদ অভিযান, পার্কিং উদ্ধার উচ্ছেদ অভিযান এখনো চলছে গ্রিন রোডে। আমি আপনাকে যদি এই মুহূর্তে সবশেষ খবর জানিয়ে দিই, তা হলো যে এ পর্যন্ত মোট 5টি পার্কিং উদ্ধার করেছে রাজুক। আমার পিছনে সেগুলো আপনি দেখতে পাচ্ছেন। এবং তার চেয়ে আরেকটি বড় খবর হলো যে এখানে যে দুটি আপনি বুথ দেখতে পাচ্ছেন, একটি হলো এবি ব্যাংকের বুথ এবং একটি হলো ইসলামী ব্যাংকের বুথ। এই বুথ দুটিও কিন্তু অবৈধ যে পার্কিংয়ের জায়গা রয়েছে, পার্কিংয়ের জন্য যে নির্দিষ্ট জায়গা রয়েছে, সেই জায়গাতেই কিন্তু ভাড়া দেওয়া হয়েছে। তো এই জায়গার যে মালিক বা এই বিল্ডিংয়ের যে মালিক, তাদেরকে কিন্তু বলে দেওয়া হয়েছে 3 দিনের মধ্যে এই বুথ দুটি ব্যাংকের যারা মালিকপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলে এই বুথ দুটি অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য এই ইসলামী ব্যাংক এবং এবি ব্যাংকের মালিকদেরকে সেটি তাদেরকে জানাতে হবে যে 3 দিনের মধ্যে এই বুথ দুটিতে অন্য কোথাও সরিয়ে নিতে হবে। এর বাইরে আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে দিই, এখানে একটি সিরামিকের দোকান রয়েছে, সিরামিক সেন্টার নামে, একটি 6 তলা বিল্ডিংয়ের নিচের 2 তলায়। তো সেখানেও কিন্তু কোনো পার্কিং না থাকার কারণে এবং তাদের যে বেসমেন্টে যে পার্কিংটি রয়েছে সেখানে সিরামিকের অর্থাৎ টাইলসের গোডাউন থাকার কারণে সেখানে 3 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এবং সেই জরিমানা যদি দেয়া না হয় তাহলে কিন্তু 15 দিনের জেলের ব্যবস্থা করা হয়েছে। এর পাশে যে আপনি বিল্ডিং দেখতে পাচ্ছেন, এখানে একটি গাড়ির শোরুম ছিল এবং একটি টেইলার ছিল, সেটিও কিন্তু পার্কিংয়ের জায়গায় হওয়ার কারণে সেগুলো ভেঙে দেওয়া হয়েছে। এবং এখানে যে আপনি পুরো এই ব্যাংক এবং গাড়ির যে শোরুম বলছি, এই জায়গাটিতেও পার্কিং না রাখার কারণে 2 লক্ষ টাকা জরিমানা করেছে রাজুকের ভ্রাম্যমাণ আদালত। আপনি জানেন গত বেশ কিছুদিন ধরে ঢাকাকে যানজট মুক্ত করার জন্য, পার্কিংয়ের জায়গা খালি করার জন্য রাজুক সিটি কর্পোরেশন উত্তর দক্ষিণ যে উচ্ছেদ অভিযান চালাচ্ছে তা এখনো বিদ্যমান রয়েছে, চলমান রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আমার সামনের যে জায়গাগুলিতে, অর্থাৎ পান্থপথ থেকে ফার্মগেটের দিকে যেতে যতগুলো জায়গা রয়েছে আমরা কিন্তু দেখেছি কোনোটিতেই বৈধ কোনো পার্কিংয়ের জায়গা নেই, আমাদের জানিয়েছেন রাজুকের কর্মকর্তারা। তো সেক্ষেত্রে তারা কিন্তু সামনের দিকে যাচ্ছেন এবং প্রত্যেকটি বিল্ডিংকেই বলছেন যে দ্রুত সময়ের মধ্যে তাদের নিচের যে জায়গাগুলো রয়েছে, নিচের যে দোকানগুলো রয়েছে, সেগুলো অতি দ্রুত ফাঁকা করে দেওয়ার জন্য, নতুবা তারা মাল জিনিস সহই ভেঙে ফেলবেন বলে জানিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন আমার সামনে একটি বেশ বড় একটি বিল্ডিং, প্রায় 7 তলা একটি বিল্ডিং, সেটির নিচেও কোনো পার্কিং ব্যবস্থা রাখা হয়নি। পার্কিং ব্যবস্থা না রাখার কারণে এখানকার বিল্ডিংয়ের মালিক পক্ষের সঙ্গে এখানে যারা রাজুকের কর্মকর্তা রয়েছেন, রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন, রাজুকের চিফ ইন্সপেক্টর রয়েছেন, তারা তাদেরকে কিন্তু বলছেন যে কি সমস্যা রয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে এসব জায়গা ফাঁকা না করলে এসব নিচতলা কিন্তু ভেঙে দেওয়া হবে। এবং তারা কিন্তু নকশা দেখে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন। যেসব বিল্ডিংয়ে নকশা কোনো সমস্যা নেই সেগুলো কিন্তু রাখা হচ্ছে, আর যেসব বিল্ডিংয়ে নকশা অনুযায়ী পার্কিং থাকার পরেও পার্কিংয়ে ভাড়া দেওয়া হচ্ছে সেগুলোই মূলত ভেঙে ফেলা হচ্ছে। রাজুক এবং এখানকার যারা কর্মকর্তারা রয়েছেন উচ্ছেদ অভিযানে, তারা সেগুলো করছেন। তো মোটামুটি তারা বলছেন যে যদি এই ঢাকার যে পার্কিংয়ের জায়গাগুলো ফাঁকা করে পার্কিংয়ের ব্যবস্থা করা হয় তাহলে কিন্তু ঢাকার অনেকাংশে যানজট কমে যাবে বলে তারা আমাদেরকে দাবি করেছেন। এবং মূলত ঢাকাকে যানজট মুক্ত একটি শহর করার জন্যই ঢাকা। দর্শক, রাজধানীতে চলছে রাজুক কর্তৃক অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। এই বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলেন রিপোর্টার মাহমুদ রাকিব। চলে যাচ্ছি পরের খবরে। চাহিদার চেয়ে বিদ্যুতের উৎপাদনে ঘাটতি থাকায় গত কয়েক বছর ধরেই বাড়ছে নবায়নযোগ্য জ্বালানি সৌর বিদ্যুতের ব্যবহার। ব্যবসা হিসেবে লাভজনক হওয়ায় এই খাতে বিনিয়োগে এগিয়ে আসছেন উদ্যোক্তা ও অর্থায়নকারী প্রতিষ্ঠানও। তবে বড় পরিসরে সৌরবিদ্যুৎ উৎপাদন করে জাতীয় সঞ্চালন লাইনে যুক্ত হলে দীর্ঘমেয়াদী সুফল পাওয়া যাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। মানিকগঞ্জের সিংগাইর উপজেলা সদর থেকে প্রায় 9 কিলোমিটার পূর্বে ফোর্টনগরের মুদি ব্যবসায়ী আক্কাস মোল্লা। কয়েকদিন আগেও যার দোকানে টিভি, ফ্রিজ এমনকি ছিল না পর্যাপ্ত আলো। সন্ধ্যাবেলাতেই বন্ধ করে দিতেন দোকান। এখন সৌরবিদ্যুতের সংযোগ নেয়ার পর পাল্টে গেছে তার ব্যবসার ধরন।
তার দোকানের পাশে স্থাপিত সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সুবিধা নিয়ে লাভের কথা জানালেন পোল্ট্রি ও ডেইরি ফার্মের মালিক বাহাদুরও। জেনারেটরে প্রতিদিন 7 লিটার 8 লিটার করে তেল খাইতো, এখন আমার ওটা আর লাগে না। এই সৌরবিদ্যুতের মাধ্যমে আমার মোটর চলে, আপনার লাইট চলতেছে। সোলার পাওয়ার পরে তো টিভি চালাইতে পারি, ফ্রিজ চালাইতে পারি। কাস্টমার মনে করেন আগে থাকতো 7টা 8টা পর্যন্ত, এখন মনে করেন 11টা 12টা পর্যন্ত কাস্টমার থাকে। লাভজনক বিবেচনায় নতুন প্রযুক্তি ও পরিকল্পনা নিয়ে উদ্যোক্তারা যেমন এগিয়ে আসছেন সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগ করতে, তেমনি তাদের আর্থিক সহায়তা করতে এগিয়ে আসছে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানও। আমরা এটাকে 100 কিলোওয়াটে রূপান্তর করব, যেটার মাধ্যমে আরো অনেকগুলা বাড়ি ঘরে আমরা সংযোগ দেব। পাশাপাশি আমরা সেচের জন্য বিদ্যুৎ বিতরণ করব। যারা ব্যাংক ফাইন্যান্স নিতে চায় তাদেরকে দিতে পারি, আর একটা হচ্ছে যারা গ্রাহক তাদেরকে জামানতবিহীন অল্প সুদে আর্থিক সাহায্য দিতে পারে, যাতে তারা সহজেই বিদ্যুৎ সংযোগটি নিতে পারে। এদিকে সোলার হোম সিস্টেম জনপ্রিয় হলেও ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মোকাবেলায় গ্রিড ভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনে বড় পরিসরে সরকারি বেসরকারি উদ্যোগ নেওয়ার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিদ্যুতের ব্যবহারটাকে ডাইভার্সিফাই করতে পারবো, সবসময় কিন্তু একরকম চাহিদা না। যখন যেদিকে চাহিদাটা বেশি আমরা সেদিকে এই মিনি গ্রিডের থেকে বিদ্যুৎটা দিতে পারবো। 2, 4, 5 বছরের মধ্যে আপনার বিদ্যুৎ যাবে না, সে প্রত্যেকটা জায়গায় এরকম সোলার মিনি গ্রিড করা দরকার। দেশে বর্তমানে সোলার হোম সিস্টেমের আওতায় বিদ্যুৎ সুবিধা পাচ্ছে 1.5 কোটির বেশি মানুষ, আর চলতি বছর আরো 3 কোটি লোককে এই সিস্টেমের আওতায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে বলে জানালেন সংশ্লিষ্টরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, সিংগাইর, মানিকগঞ্জ। সময় সংবাদে আরো থাকছে। প্রতিষ্ঠার 53 বছরে উন্নয়নের ছোঁয়া লাগেনি রাজশাহী বিসিকে। সন্ধ্যার পর হয়ে ওঠে মাদক সেবীদের আড্ডাস্থল। শিল্প উন্নয়নে নেই সমন্বিত উদ্যোগ, অভিযোগ ব্যবসায়ীদের। এবং পটুয়াখালীর দুর্যোগপূর্ণ এলাকা চর কাজলে নেই পর্যাপ্ত ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র। আতঙ্কে বাসিন্দারা, চেষ্টা চলছে সংকট সমাধানের, বলছে জেলা প্রশাসন। বিচার বিভাগ নিয়ে বিরূপ মন্তব্য করায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে আগামী সোমবারের মধ্যে ব্যাখ্যা চেয়েছেন আপিল বিভাগ। সকালে পল্টন থানার নাশকতার 3 মামলার শুনানির সময় প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 5 সদস্যের বেঞ্চ এই ব্যাখ্যা দিতে বলেন। একই সঙ্গে নাশকতার এই 3 মামলায় মির্জা ফখরুলকে স্থায়ী জামিন দেয়া বিষয়ে 22 ফেব্রুয়ারি দেবেন আদালত। এর আগে গত 22 নভেম্বর এই 3 মামলায় বিএনপির এই নেতাকে 3 মাসের জামিন দেন হাইকোর্ট। পরে সিলেট সহ কয়েকটি জায়গায় বিচার বিভাগ নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে বিএনপির এই নেতা বিরূপ মন্তব্য করেন বলে আদালতকে জানায় রাষ্ট্রপক্ষ। এরই পরিপ্রেক্ষিতে আজ এই নির্দেশ দেন তিনি। বিএনপি তাদের দুর্বল মানসিকতার জন্য যে কোনো নির্বাচনে অংশগ্রহণের আগেই হেরে যায়, এমন মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। সকালে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ সড়কের শালনায় বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের সামনে একটি ফুটওভার ব্রিজ উদ্বোধনের পর তিনি কথা বলেন। এ সময় তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলেও আশা ব্যক্ত করেন। বিএনপি আসলে আন্দোলন নির্বাচনে ব্যর্থ হয়ে তারা নালিশের রাজনীতির উপর বেশি গুরুত্ব দিচ্ছে। কেন আমি জানি না। একটা বড় রাজনৈতিক দল, তাদের নির্বাচনের ব্যাপারে আমি এই প্রশ্নের জবাবটা আমি এটুকু দিতে চাই, তারা আসলে বিএনপি নির্বাচনে অংশগ্রহণের আগেই হেরে যায়, এটা তাদের সমস্যা। বেসরকারি বিশ্ববিদ্যালয় যেখান থেকে দেশের অর্ধেকেরও বেশি শিক্ষার্থী অর্জন করছেন উচ্চশিক্ষা। তবে শুনতে অবাক হলেও দেশের 91টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাত্র 8টিতে চালু আছে বাংলা বিভাগ। বিশেষজ্ঞদের মতে বাণিজ্যের নামে এটা মাতৃভাষা বাংলাকে সুস্পষ্টভাবে অবজ্ঞা করা শামিল। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ চালু করতে প্রয়োজনে আইন করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মাহমুদ রাকিবের রিপোর্ট। 1952 সালে যে ভাষার জন্য জীবন দিয়েছিলেন সালাম, রফিক, বরকত, জব্বাররা, দুঃখজনক হলেও সত্য, সেই বাংলা ভাষা ও সাহিত্য অধ্যয়নের ব্যবস্থা নেই দেশের প্রায় 90% বেসরকারি বিশ্ববিদ্যালয়। অথচ উন্নত বিশ্বের সব নামকরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্ব ভাষার সাহিত্য বিষয়ে পড়ালেখার সুযোগ আছে অন্যান্য সব বিষয়ের মতোই। বাংলা কিছু লিখতে গেলে কনফিউশনে থাকি, বানানটা কি ভুল লিখতেছি না সঠিক লিখতেছি। ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের বাংলা থাকবে, তাহলে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিতে কেন বাংলা থাকবে না? বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থী না পাওয়ার খোঁড়া যুক্তি দিলেও এ বিষয়ে ছাত্রছাত্রীর কোনো সংকট হয় না বলে জানিয়েছে গুটি কয়েক বাংলা বিভাগ চালু থাকা বিশ্ববিদ্যালয়। বাংলা সাহিত্যে যদি আসলে এই সংখ্যক ছাত্র আমরা না পাই,
তাহলে তো এখানে ডিপার্টমেন্ট খুলে লাভ নেই। কিছুদিন আমাদের ভর্তুকি দিয়ে চালাতে হয়েছে। এখন আমাদের এই বিভাগে 800-র উপরে স্টুডেন্ট আছে, এই সেমেস্টারও 100-র উপরে ভর্তি হয়েছে। আমি মনে করি এটা যথেষ্ট। খেয়াল রাখতে হবে প্রাইভেট ইউনিভার্সিটির প্রায় সবগুলোই সেলফ ফাইন্যান্স, তার নিজস্ব অর্থে যোগান দিতে হয়। একটা ইউনিভার্সিটির লক্ষ্য শুধু কমার্শিয়াল থাকে না, জাতীয় একটা উদ্দেশ্য থাকা উচিত। বিশেষজ্ঞদের মতে মুনাফা লাভই মূল লক্ষ্য হওয়ায় উচ্চশিক্ষার ক্ষেত্রে বেশিরভাগ প্রতিষ্ঠান বাংলাকে অবহেলা করছে। একজন ইন্ডাস্ট্রি করতে পারতো, একজন ব্যবসা করতে পারতো, সেই জায়গায় প্রাইভেট বিশ্ববিদ্যালয় করে টাকা পয়সা আয় করা কম কঠিন, বলা যায় সহজ। বাংলাদেশ স্টাডিজ বলে 100 নম্বরের বাংলা পড়ায়, এটা কিছু পড়ানো হলো, এটা তো একটা শো বিজনেস হলো। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ চালু করতে সরকার বারবার তাগিদ দিলেও এ বিষয়ে কাউকে বাধ্য করা দরকার নেই বলে মনে করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। বাধ্যতামূলক করার কিছু নাই, নিজের তাগিদে করতে হবে। যেহেতু সেখানে সরকারি কোনো ভর্তুকি নেই, অনেক জায়গায় দেখা যায় যে ছেলেরা তো টাকা দিয়ে হয়তো বাংলা পড়তে আসবে না। বিশ্ববিদ্যালয় হচ্ছে বিশ্বের বিদ্যাটা এখানে পাওয়া যাবে, সেটা বাংলা হতে পারে, ইংরেজি হতে পারে। নিজস্ব ভাষা জগতের মধ্যে একটা অন্যতম শ্রেষ্ঠ ভাষা, সেটা যদি না পড়ায় তো আমাদের ছেলেমেয়ে থেকেই বঞ্চিত করা হবে। এগুলোকে আমরা চাপ দিচ্ছি, বোঝানোর চেষ্টা করতেছি, এবং প্রয়োজন হলে আমরা আইন করব। কর্তৃপক্ষের দেশের প্রতি এবং দেশের ভাষা ও সাহিত্যের প্রতি দায়বদ্ধতা থাকলেই কেবল বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলা বিভাগ চালু করা সম্ভব বলে মনে করেন বিশ্লেষকরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। ভবিষ্যতে যে কোনো ইলেকট্রনিক আর্থিক লেনদেনে জালিয়াতির মতো ঘটনা এড়াতে গ্রাহকদের মধ্যে সচেতনতামূলক প্রচারণা চালানোর উপর জোর দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। সকালে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে ইস্টার্ন ব্যাংকের এটিএম বুথ জালিয়াতির ঘটনায় লোপাট হওয়া টাকা ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ফিরিয়ে দেওয়ার অনুষ্ঠানে ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা বলেন, যে কোনো অনৈতিক কাজ বন্ধে সচেতনতার বিকল্প নেই। অনুষ্ঠানে 24 জন ক্ষতিগ্রস্ত গ্রাহককে 17,26,000 টাকা ফেরত দেয় ইস্টার্ন ব্যাংক। শিগগিরই অন্য ব্যাংকগুলো তাদের গ্রাহকদের অর্থ ফেরত দেবে বলে অনুষ্ঠানে আশা প্রকাশ করেন ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা। কারো কারো এমন এটিএমও আছে যেখানে স্কিমিং ডিভাইস বসানোর জন্য আবার বিশেষ প্রক্রিয়াও করতে হবে। বাট আমরা সবাই মিলেই এই কাজটা 1 মাসের মধ্যে সম্পাদন করব, এবং আমাদের যে নিরাপত্তা রক্ষী আছে তাদেরকে আমরা অ্যালার্ট করব, যাতে কোনো অযাচিত অবাঞ্ছিত ব্যক্তি এটিএম এর ভিতরে ঢুকতে না পারে। সিকিউরিটি মেজার নিতে হবে, তার যখন সে ইলেকট্রনিক্যালি টাকা লেনদেন করবে সেই কথাগুলো তাদেরকে জানাতে হবে। তো এইটার একটা ক্যাম্পেইন আমার মনে হয় আমাদের এখন থেকে চালানো দরকার। তাহলে আগামীতে আমরা অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ আমরা মনে করি যে আমরা আমাদের গ্রাহকদের স্বার্থ সংরক্ষণ করতে পারবো, এবং ডিজিটাইজেশন হলেও আমরা এই ধরনের স্ক্যাম, এই ধরনের ফ্রড ফরজারি আমরা ঠেকাতে পারবো। রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালিয়ে 1094 কেজি জাটকা মাছ জব্দ করা হয়েছে। এই ঘটনায় আটক করা 6 মাছ ব্যবসায়ীকে 1 বছর করে কারাদণ্ড ও একজনকে 5,000 টাকা জরিমানা করেছে র‍্যাব 2 এর নির্বাহী ম্যাজিস্ট্রেট। র‍্যাব 2 এর উপপরিচালক দিদারুল আলম জানান, জাটকা নিধন বন্ধ করতে সাধারণ মানুষকেই সচেতন হতে হবে। ইলিশ যদি পদ্মায় সম্প্রসারিত করা যায় তবে জাতীয় উৎপাদনে 4 লাখের বেশি ইলিশ যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি জানান, র‍্যাবের পক্ষ থেকে জাটকা নিধন বন্ধ করতে কারওয়ান বাজার ছাড়াও যাত্রাবাড়ি ও অন্যান্য মাছের পাইকারি বাজারগুলোতে অভিযান চলছে। অবশেষে আজ চালু হচ্ছে বাংলাবান্ধা স্থলবন্দরে বহু প্রতীক্ষিত ইমিগ্রেশন। এর মাধ্যমে পঞ্চগড় সহ উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হচ্ছে। ভারত বাংলাদেশের মধ্যে এই ইমিগ্রেশন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পঞ্চগড় জেলার প্রতিনিধি আব্দুর রহিমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 1997 সালের 1 সেপ্টেম্বর বাংলাদেশ ও নেপালের মধ্যে পণ্য আনা নেয়ার মাধ্যমে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধায় ট্রানজিট রুট চালু হয়। রুটটি ব্যবহারের জন্য ভারতের অভ্যন্তরে 36 কিলোমিটার সড়ক ব্যবহার করা হতো। 2011 সালে ভারতের সাথে আমদানি রপ্তানি কার্যক্রম চালু হলে ত্রিদেশীয় স্থলবন্দরে রূপান্তরিত হয় এই ট্রানজিট রুটটি। স্থলবন্দর চালুর পর থেকেই বন্দরটিতে ইমিগ্রেশন চালুর দাবি করে আসছিলেন এলাকার মানুষ। দীর্ঘ প্রতীক্ষার পর ইমিগ্রেশন ব্যবস্থা চালুর সংবাদে জেলাবাসী খুশি। অনেক ভালো লাগতেছে, যে এত আনন্দ লাগতেছে, আমাদেরকে অনেক আনন্দ লাগতেছে। সমগ্র বাংলাদেশের একটি উন্নয়নের রূপকার হিসেবে বাংলাবান্ধা ইমিগ্রেশন চালু হতে যাচ্ছে। এখানে
চিকিৎসা সেবা, ব্যবসা বাণিজ্য, স্বাস্থ্য, শিক্ষা আমরা অনায়াসে বাংলাদেশ ইমিগ্রেশন দিয়ে ভারতে 10 মিনিটের মধ্যে প্রবেশ করতে পারবো। বাংলাদেশের বিশেষ করে উত্তর অঞ্চলের মানুষদের ভাগ্য উন্নয়নে বিশেষ ধরনের এক সুবিধা হিসেবে কাজ করবে। ইমিগ্রেশন চালু হলে এখান দিয়ে অনায়াসে ভারত, নেপাল, ভুটান বিভিন্ন দেশে চিকিৎসা, স্বাস্থ্য, শিক্ষা বিভিন্ন সুযোগ ভোগ করা যাবে। বন্দরটিতে ইমিগ্রেশন চালু হয় একদিকে যেমন মানুষের স্বপ্ন পূরণ হচ্ছে, অপরদিকে ভারত বাংলাদেশের যাত্রীদের সময় ও অর্থ সাশ্রয় হবে বলে মনে করে পঞ্চগড় চেম্বার। তাদের দীর্ঘদিনের একটি দাবি ছিল যে এই স্থলবন্দর দিয়ে ইমিগ্রেশন চালু হওয়া, এই স্বপ্ন তাদের বাস্তবায়িত হতে চলেছে। দুপুর 2টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এবং ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মহোদয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। ইমিগ্রেশন চালু হলে আমাদের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে তথা পঞ্চগড়ের উন্নয়ন প্রসার ঘটবে। ইমিগ্রেশন চালু হলে পঞ্চগড়ের আর্থসামাজিক উন্নয়নের প্রসার ঘটবে। ইমিগ্রেশন চালুর পর আমদানি রফতানি বাড়ার পাশাপাশি আন্তর্দেশীয় যোগাযোগ বাড়বে বলে প্রত্যাশা বন্দর কর্তৃপক্ষের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ। সময় সংবাদে আরো থাকছে, তুরস্কের আঙ্কারায় সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে বোমা হামলায় 18 জন নিহত, আহত 61। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। গত 2 মাস ধরে গ্যাস সংকট ছিল রাজধানী জুড়ে। রাজধানীর এই সংকট ধীরে ধীরে কমে এলেও এ থেকে রেহাই পাননি কেরানীগঞ্জের বাসিন্দারা। এই উপজেলার 12টি ইউনিয়নের মধ্যে 6টি ইউনিয়নেই গ্যাসের সংকট এখন স্থায়ী রূপ নিয়েছে বলে অভিযোগ বাসিন্দাদের। এদিকে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে সঞ্চালন লাইনের পাইপ ড্যামেজ হয়ে যাওয়ায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। সোহেল হোসেনের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুল রুদ্র। কেরানীগঞ্জ উপজেলার 8টি গ্রামে ঢুকেই দেখা গেল গ্যাসের চুলার পাশে ঠাঁই পেয়েছে মাটির চুলা। এই এলাকায় গত 2 মাস ধরে গ্যাসের সংকট চললেও গত 20 দিন ধরে গ্যাস যেন বাতাসে মিলিয়ে গেছে। কোনো মাইকিং করলো না, কোনো অবজেকশন দিল না যে গ্যাস এই কয়দিন পাইবেন না, কি বালা কি মন্দ। এটার সংকট বলা চলে না, সত্যিকার অর্থে গ্যাস নেই বলা চলে। এতে রান্না বান্নার কোনো কাজ হয় না। কেউ চুলা কিনে আনে, কেউ খড়ি কিনে টোকায় আনে, এই অবস্থায় আমরা চলতেছি। চুলা ছিল না, এখন নতুন করে আমাদের চুলা তৈরি করতে হইতেছে এবং খড়িরও সমস্যা। ছোট ছোট বাচ্চারা হ্যাঁ একটু দুধ খাইতেছে, দুধটা গরম করতে পারে না, ঠান্ডা দুধ খাইতেছে। চুলা জ্বলি না, একদম টোটাল বন্ধ। পোলা পানি না খাই স্কুলে গেছে, ওখানে খাইবার এসে চুলা রান্না হয়নি। এ বিষয়ে কথা বলতে গেলে তিতাসের এই কর্মকর্তা জানান, কেরানীগঞ্জের সঞ্চালন লাইনে ত্রুটি শনাক্ত হওয়ায় দুর্ঘটনার আশঙ্কায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। যে পরিমাণ গ্যাস আমাদের ডাউন স্ট্রিমে পাওয়ার কথা, ঠিক ওই পরিমাণ গ্যাস আমরা আনতে পারছি না। আমিনবাজারের একটু ডাউনে গিয়ে যে নদীটা আছে, নদীতে ওখানে একটা সিভিয়ার লিকেজ হয়েছিল, ড্যামেজ হয়েছিল। ওই ড্যামেজ হওয়ার পরে আমরা ওখানে বন্ধ করা আছে এবং ওইগুলি আমরা মেনটেনেন্স করার চেষ্টা করতেছি। তবে কবে নাগাদ মেরামত কাজ শুরু এবং কবে তার শেষ হবে এ বিষয়ে সুস্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি তিতাসের কাছ থেকে। আমরা ওয়ার্ক অর্ডারও দিয়েছি, এক্স্যাক্টলি এখনই বলতে পারছি না, একটুখানি সময়টা। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। আগামী 2 দিন সাপ্তাহিক বন্ধ ও 21শে ফেব্রুয়ারি সহ টানা 3 দিন ছুটি থাকায় ঢাকা ছাড়তে শুরু করেছেন অনেকেই। এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন আমাদের সহকর্মী মুজাহিদ শুভ এবং গাবতলী বাস টার্মিনালে আছেন সহকর্মী শফিক মাহমুদ। বিস্তারিত জানতে প্রথমেই চলে যাচ্ছি মুজাহিদ শুভর কাছে। শুভ। এবং তারপরের দিন 21শে ফেব্রুয়ারি ছুটি থাকায় পরপর 3 দিন টানা ছুটি পাওয়ার কারণে কিন্তু রাজধানীবাসী অনেকেই কিন্তু ঢাকা ছাড়তে শুরু করেছেন। আমরা টিকিট কাউন্টারে যেটা দেখেছি, কাউন্টার মাস্টারদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে এখন টিকিট কাটার পরিমাণ খুব বেশি না থাকলেও গত 2-3 দিন থেকে কিন্তু ব্যাপকভাবে কিন্তু টিকিট কেটে যারা টিকিট কেটে ফেলেছেন এজন্য কিন্তু টিকিট কিন্তু এখন আর পাওয়া যাচ্ছে না। টিকিট পেলেও স্ট্যান্ডিং সিটের জন্য কিন্তু মানুষ চেষ্টা করছে। আমার সামনে দেখতে পাচ্ছেন যে একতা এক্সপ্রেস যেটি দিনাজপুরের দিকে যাবে, এখন স্টেশনে 2টি ট্রেন আছে প্ল্যাটফর্মে, একতা এক্সপ্রেস এবং চট্টগ্রাম এক্সপ্রেস, এই চট্টলা এক্সপ্রেস, এই 2টি ট্রেনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য সময়ের থেকে কিন্তু একটু কিছুটা চাপ বেশি দেখা যাচ্ছে। তবে আমরা যেটা জেনেছি যে দুপুরের পরে যে ট্রেনগুলো, দুপুরে বিকেলে এবং রাতে যে ট্রেনগুলো ছেড়ে যাবে সেখানে চাপটা কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি হবে, কারণ আজকে বৃহস্পতিবারের দিন অফিস করার পরেই কিন্তু মূলত যারা অফিস শেষ করবেন তারা তাদের পরিবার প্রিয়জন নিয়ে কিন্তু গ্রামের বাড়ি এবং যে যার উদ্দেশ্যে তারা কিন্তু ঢাকা ছাড়বেন। এবং
3টা দিন পাওয়ার জন্য কিন্তু তারা একটু বেশি সময় পাচ্ছেন। তো আমরা যেটা দেখেছি যে এখন থেকেই অপেক্ষা শুরু হয়ে গেছে এবং যারা যাবেন তাদের পরিবারদেরকেও কিন্তু কেউ কেউ তারা আগে ভাগে পাঠিয়ে দিয়েছেন এবং আমরা কিন্তু বেশ ভিড় লক্ষ্য করেছি প্ল্যাটফর্মে। তবে এখনও আমরা যেটা দেখলাম জামালপুর এবং ময়মনসিংহ গামী যে ট্রেনটি ছাড়বে সেই ট্রেনের জন্য কিন্তু একটা বিশাল দীর্ঘ লাইনও কিন্তু আমরা দেখতে পেয়েছি। তবে যারা যাচ্ছেন যাত্রী তাদের সাথে আমরা যেটা কথা বলে যেটা জেনেছি যে তারা ঈদের পরে দেখা যায় যে এরকম একসাথে 2-3 দিনের ছুটি তারা পান না। এই ছুটি হঠাৎ করে পাওয়ার কারণে কিন্তু তাদের জন্য এক ধরনের উৎসব বলা যায় যে 3 দিনের ছুটি তারা গ্রামের বাড়িতে কাটিয়ে তারপরে আসবেন। এবং টিকিট কাউন্টারে কথা বলেছি এবং আমরা এখানে যেটা দেখছি যে স্ট্যান্ডিং টিকিট কোনোভাবেই কিন্তু একটি টিকিটও অবশিষ্ট নয় এবং আজকের দিন না বরং গতকাল পরশু এবং তার আগের দিনে কিন্তু দীর্ঘ লাইন যে ছিল এই লাইনে কিন্তু ট্রেনের সবগুলো টিকিটে কিন্তু শেষ হয়ে গেছে। এবং এই যাওয়ার সময় আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি ট্রেনে কিন্তু সিট শেষ হয়ে যাওয়ার পাশাপাশি কিন্তু এখন স্ট্যান্ডিং টিকিটের মাধ্যমে কিন্তু যাচ্ছেন। তবুও বাড়ি যাওয়ার পরিমাণটা কিন্তু আমরা প্ল্যাটফর্মে যেটা সামনে দেখতে পাচ্ছেন যে চট্টলা এক্সপ্রেস আছে, চট্টলা এক্সপ্রেসে যাত্রীরা বসে আছেন। তো এই ছিল এখানকার সবশেষ খবর। আমরা চলে যাচ্ছি স্টুডিওতে নিয়ামতুল্লাহ বাবুর কাছে। দর্শক, যান্ত্রিক গোলযোগের কারণে আমরা গাবতলীতে থাকা আমাদের রিপোর্টার শফিক মোহাম্মদের কাছে যেতে পারিনি সেখানকার খবর জানতে। এতক্ষণ আমাদেরকে কমলাপুর রেল স্টেশন থেকে সেখানকার সবশেষ জানাচ্ছিলেন রিপোর্টার মুজাহিদ শুভ। চলে যাচ্ছি পরের খবরে। প্রতিষ্ঠার 53 বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি রাজশাহীর বিসিক শিল্প এলাকায়। বহু শিল্প প্লট গড়ে উঠেছে আবাসিক ভবন। শিল্প কারখানাগুলো পায়নি গ্যাসের সংযোগ, উন্নয়ন হয়নি রাস্তাঘাট আর ড্রেনেজ ব্যবস্থার। সন্ধ্যার পর শিল্প এলাকা হয়ে ওঠে মাদক সেবীদের আড্ডাস্থল। ব্যবসায়ীদের অভিযোগ, শিল্প উন্নয়নে সমন্বিত কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্টদের। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে রাকিবুল হাসানের রিপোর্ট। 1963 সালে রাজশাহী বিসিক প্রতিষ্ঠিত হলেও প্রত্যাশিত উন্নয়ন হয়নি। শিল্প এলাকার অধিকাংশ রাস্তা ভাঙাচোরা আর ময়লা আবর্জনায় ভরা, ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা, পাশাপাশি শিল্প প্রতিষ্ঠানে গ্যাসের সংযোগ না থাকা, শিল্প প্লটে বসতবাড়ি গড়ে ওঠা, সড়কে আলোর স্বল্পতা সহ নানা সমস্যা। আর শিল্প পুলিশের নিয়মিত টহলের অভাবে নির্জন এলাকা হয়ে ওঠে মাদক সেবীদের আড্ডাস্থল। চুরি ছিনতাই সন্ধ্যার পরেই দেখবেন যে কম বেশি আপনার চলে। আর এটা যদি লাইটিং হতো, আলোকসজ্জা হতো, তাহলে তার এরকম হতো না। ড্রেন গেলে ধরেন দায়িত্ব হচ্ছে বিসিকের পরিষ্কার করার জন্য, অথচ বিসিক দেখে না। অন্যদিকে শ্রমের সহজলভ্যতা থাকলেও ব্যবসায়ী সংশ্লিষ্টদের অভিযোগ, সংকট দূর করতে ব্যবসায়ীদের নিয়ে সমন্বিত কোনো উদ্যোগ নেয়নি বিসিক। কেউ একটা ইন্ডাস্ট্রি ক্রয় করে, সে ক্রয় করার ক্ষেত্রে যে জটিলতা তৈরি হয়, সে জটিলতা আমাদের কেন্দ্র থেকে আসতে দেখা যায় যে বছর খানিক লেগে যায়। জায়গা নিয়ে রেখে দিলাম, আমি ইন্ডাস্ট্রি করলাম না, আমি বাড়ি হিসাবে ব্যবহার করছি, তাহলে তো ইন্ডাস্ট্রি হলো না। এটা বিসিকের দেখার দায়িত্ব দেখার। তবে বিসিকের এই কর্মকর্তার দাবি, অবৈধ আবাসিকদের উচ্ছেদ সহ বিসিকের উন্নয়নে 1 কোটি টাকার কাজ শুরু করেছেন তারা। কয়েকটা রাস্তা এখনো টোটালি কাজই হয়নি, তো সেগুলো আমাদের যে বাজেট আসতেছে প্রতি বছরের বাজেট, সেই বাজেট অনুসারে আমরা কাজ করতেছি। বিসিকের 325টি প্লটের মধ্যে শিল্প প্রতিষ্ঠান সহ সচল রয়েছে 187টি কারখানা আর বন্ধ রয়েছে 13টি। বাকি 125টি প্লটে গোডাউন নির্মাণ, মালিকানা হস্তান্তর সহ রয়েছে নানা জটিলতা। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের 117তম জন্মবার্ষিকী আজ। কালজয়ী এ কবির অসংখ্য কবিতায় উঠে এসেছে ঝালকাঠির নানা স্থানের নৈসর্গিক বর্ণনা। এর মধ্যে অন্যতম ঝালকাঠির ধানসিঁড়ি নদী। আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে এই বাংলায়। কবির স্মৃতি বিজড়িত কবিতার সেই ধানসিঁড়ি নদীটি আজও নীরব সাক্ষী হয়ে আছে। কিন্তু সেদিনের জাহাজ চলা নদীটি নাব্য হারিয়ে বিলীন হওয়ার পথে। তবে এই নদীর দুই ধারে সারি সারি গাছের ছায়ায় মেঠোপথ আর পড়ন্ত বেলায় সূর্যের বিদায় প্রকৃতিপ্রেমী মানুষকে এখনো মুগ্ধ করে। এদিকে কবির সেই ধানসিঁড়ি নদী সহ জীবনানন্দের স্মৃতি বিজড়িত স্থানগুলো রক্ষায় শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসক। কলকাতার সঙ্গে ঝালকাঠির যে ব্যবসা বাণিজ্য, তার মূল চালিকা শক্তি ছিল স্টিমার, এবং সেই স্টিমারগুলি এই ধানসিঁড়ি নদী থেকেই চলত। সেই ধানসিঁড়ি আজকে একটি মরা খাল, এবং জীবনানন্দ দাশের স্মৃতি বিজড়িত সেই বামুনকাঠি আজকে বেদখল। সম্প্রতি
শোনা যাচ্ছে যে নদীর নাব্যতা হ্রাস পেয়েছে। আমরা সেই নদীর নাব্যতা ফিরিয়ে আনার জন্য আমরা চেষ্টা করব। তাছাড়া কবি জীবনানন্দ দাশের যেসব স্মৃতি সেগুলো রক্ষার জন্য আমরা প্রশাসন চেষ্টা করে যাব। নানা আয়োজনে রাজশাহীতে পালন করা হচ্ছে ৬৯-এর গণ অভ্যুত্থানের শহীদ ডক্টর জোহা দিবস। সকালে এই উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে একটি মৌন মিছিল বের করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ জোহার মাজারে গিয়ে শেষ হয়। পরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে তার প্রতি শ্রদ্ধা জানান তারা। এদিকে দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে একটি স্মারক বক্তৃতা অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। দেশের বাইরের খবর। তুরস্কের রাজধানী আঙ্কারায় শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত 28 জন নিহত ও 61 জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যায় পার্লামেন্ট ও সামরিক সদর দপ্তরের কাছে এই হামলা চালানো হয়। তাৎক্ষণিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার না করলেও একে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে মন্তব্য করেছে তুর্কি কর্তৃপক্ষ। এ ঘটনার পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি বৈঠক ডেকেছেন। সেই সঙ্গে যে কোনো মূল্যে এই হামলায় জড়িতদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেছেন। আঙ্কারার সেনা সদর এবং পার্লামেন্টের কাছাকাছি এক ট্রাফিক সিগন্যালে শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যা 6:30 নাগাদ এই বিস্ফোরণের প্রচণ্ড আওয়াজে ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন নগরবাসী। ঘটনাস্থলে ছুটে আসেন দমকল বাহিনীর সদস্যরা। আমি যেখানে দাঁড়িয়েছিলাম তার মাত্র 300 মিটার দূরে এই বিস্ফোরণ ঘটে। শব্দের তীব্রতা এত বেশি ছিল গোটা শহরে এর আওয়াজ শোনা গেছে। এ ঘটনায় সবার মাঝে আতঙ্ক বিরাজ করছে। কর্তৃপক্ষ জানায় একটি সড়কের সংযোগস্থলে অপেক্ষমান সেনাবাহিনীর গাড়ি বহরে ওই হামলা চালানো হয়। তবে হতাহতদের বেশিরভাগ বেসামরিক নাগরিক বলে জানানো হয়। এই ঘটনাকে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড বলে আখ্যা দিয়েছে তুর্কি সরকার। বোমা বিস্ফোরণের ঘটনায় সেনা সদস্য সহ বেশ কিছু মানুষকে হারিয়েছি আমরা। মরদেহ শনাক্তের কাজ চলছে। আহতদের হাসপাতালে চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে। বিস্ফোরণের তদন্ত শুরু করেছে নিরাপত্তা বাহিনী। বুধবারের হামলার পর আজারবাইজান সফরের সিদ্ধান্ত স্থগিত করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। আর তুর্কি প্রধানমন্ত্রী আহমেদ দাগুতোউলু তার পূর্ব নির্ধারিত ব্রাসেলস সফরও বাতিল করেছেন বলে জানায় স্থানীয় সংবাদ মাধ্যম। এই হামলায় কারা জড়িত সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো ইঙ্গিত মেলেনি। তুরস্কে গেল বছরের মাঝামাঝি থেকে এ পর্যন্ত বেশ কয়েকটি বোমা হামলার ঘটনা ঘটে, যেগুলোতে জঙ্গি সংগঠন আইএস ও দেশটির নিষিদ্ধ সংগঠন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে দায়ী করা হয়। তাদের দমনে সিরিয়ার উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে তুর্কি সামরিক বাহিনী। জাহিদুর রহমান, সময় সংবাদ। খেলার খবর। এশিয়া কাপের টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বিসিবি। সর্বোচ্চ 3000 আর সর্বনিম্ন 150 টাকায় এই খেলা উপভোগ করতে পারবেন দর্শকরা। অবশ্য বাছাই পর্বের খেলাগুলোর টিকিটের মূল্য সর্বনিম্ন 20 আর সর্বোচ্চ 100 টাকা নির্ধারণ করা হয়েছে। সিরিজের প্রতিটি ম্যাচের টিকিট পাওয়া যাবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে। প্রতি ম্যাচের আগের দিন নির্ধারিত শাখা থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন দর্শকরা। মূল পর্বের টিকিট পাওয়া যাবে ইউসিবি ব্যাংকের ঢাকাস্থ মিরপুর, সোনারগাঁও জনপথ রোড, বিজয়নগর, প্রগতি সরণি, বসুন্ধরা ও নয়াবাজার শাখায়। তবে মিরপুর ছাড়া বাকি শাখাগুলো থেকে টিকিট সংগ্রহ করতে হবে ইউক্যাশের মাধ্যমে। আর বাছাই পর্বের টিকিট পাওয়া যাবে ইউসিবি ব্যাংকের নারায়ণগঞ্জ, কাঁচপুর ও চাষাড়া শাখায়। মূল পর্বে শেরেবাংলা স্টেডিয়ামের পূর্ব গ্যালারি 150 টাকা, উত্তর ও দক্ষিণ গ্যালারি 250, শহীদ মুশতাক ও জুয়েল স্ট্যান্ড 500, ভিআইপি 1000 আর গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে সর্বোচ্চ 3000 টাকায়। নারী ক্রিকেটারদের প্রস্তুতির খবর। আসন্ন ওয়ার্ল্ড টি-20 আসরে সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশ নারী ক্রিকেট দলের। আসরের আগে আয়ারল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে প্রস্তুতি ম্যাচের কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। তবে ম্যাচ না খেললেও নিজেদের সেরাটা দিয়ে ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী ক্রিকেটাররা। আর শক্ত গ্রুপে পড়লেও স্পিন বিষে প্রতিপক্ষকে ঘায়েল করা সম্ভব বলেই মানছেন কোচ চাম্পিকা গামাগে। ওয়ার্ল্ড টি-20 আসরে বাংলাদেশ নারী দলের যাত্রা শুরু হয়েছিল 2014 সালে। সেবার নিজেদের মাটিতে প্রথম আসরে সরাসরি অংশগ্রহণ করলেও সাফল্যের খাতায় খুব বেশি কিছু যোগ করতে পারেনি জাহানারারা। তবে এবার প্রথমবারের মতো থাইল্যান্ডে বাছাই পর্বের গণ্ডি পেরিয়ে মূল পর্বের টিকিট পেয়েছে বাংলাদেশ।
কিন্তু গ্রুপ পর্বেই এবার সব কঠিন প্রতিপক্ষের সামনে পড়তে হচ্ছে সালমাদের। 15 মার্চ ভারতের চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথম ম্যাচে দুইবারের সেমিফাইনালিস্ট স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর গ্রুপে সালমাদের অন্য 3 প্রতিপক্ষ হচ্ছে প্রথম আসরে চ্যাম্পিয়ন ইংল্যান্ড, 3বারের সেমিফাইনাল খেলা ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। আইসিসির র্যাঙ্কিংয়েও গ্রুপের অন্য প্রতিপক্ষরা সবাই আছে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে। ওয়ার্ল্ড টি20-র আগে বাংলাদেশ জাতীয় দল যেখানে জিম্বাবুয়ের সঙ্গে টি20 সিরিজ খেলার পর দেশের মাটিতে 24 ফেব্রুয়ারি থেকে খেলবে এশিয়া কাপ, সেখানে কোনো প্রস্তুতি ম্যাচ জোটেনি মেয়েদের ভাগ্যে। দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ডের সঙ্গে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। তাই কঠিন এ পথে তেমন একটা প্রস্তুতি ছাড়াই অংশ নিবে বাংলাদেশ। তবে দলের ওপর আস্থা আছে কোচের, তাই ভালো করার ব্যাপারে বেশ আশাবাদী তিনি। আমার টিম তো বেসিক্যালি স্পিন সাইডে স্ট্রং আছে বেশি, বাট আমরা এই সাইডে আমরা অ্যাডভান্টেজ হতে পারে। আছে শত প্রতিবন্ধকতা, তবে নিজেদের সেরাটা দিয়ে তা জয় করতে চায় নারীরা। এবার আমরা আসলে নিজেদের যোগ্যতায় ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করে এখানে আসছি 8টা টিমের ভিতরে। সো এখন আমাদের কনফিডেন্সটা অবশ্যই আগে থেকে একটু বেশি। আমরা সেমিফাইনাল পর্যন্ত যেতে চাই। প্রথম আসরে সালমাদের অর্জন ছিল 9ম স্থান, তবে এবার তা ছাড়িয়ে দেশকে আরো দারুণ কিছু দেওয়ার স্বপ্ন দেখেন নারী ক্রিকেটাররা। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। এবার চিলির টমেটো ছোড়া উৎসব নিয়ে একটি প্রতিবেদন। প্রতি বছর স্পেনের বুনোলে পালন করা হয় ঐতিহ্যবাহী টমেটো ছোড়া উৎসব লা টমেটিনা। বুনোলের পাশাপাশি এবার চিলিতে 6ষ্ঠবারের মতো পালন করা হয়েছে এই উৎসব। হাজার হাজার মানুষ দল বেঁধে অংশ নেয় এই টমেটো মাখামাখির উৎসবে। একে অন্যের দিকে ছুটছে টমেটো, তবে এতে কোনো ক্ষোভ নেই। উৎসবের অংশ হিসেবেই টমেটো ছুটছেন তারা। সম্প্রতি চিলির কুইলন শহরে মজার এই টমেটো ছোড়ার উৎসব পালন করা হয়। এই উৎসবে মেতে ওঠেন নানা বয়সী মানুষ। সবাই অনেক খুশি, অনেক উৎফুল্ল। আমরা সবাই এক হয়ে এই উৎসব পালন করছি। আমার খুবই ভালো লাগছে। আমি এবার প্রথম এই উৎসবে এসেছি, তাই একটু ভয় লাগছে, এজন্য সতর্ক রয়েছে। স্থানীয় আয়োজকরা জানান, এবছর টমেটো যুদ্ধে যোগ দিতে কুইলন শহরে হাজির হন অন্তত 15,000 মানুষ। এবার প্রায় 50 টনের বেশি টমেটো কুইলন শহরে নিয়ে আসা হয় উৎসবের জন্য। এই বিপুল পরিমাণ টমেটোর যোগান দেন স্থানীয় চাষিরাই। শিরিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। হবিগঞ্জের বাহুবলে 4 শিশুর লাশ উদ্ধারের ঘটনায় আতঙ্ক। ভয়ে স্কুলে যাচ্ছে না শিশুরা। জড়িত সন্দেহে আটক 4 জনকে দুপুরের পর তোলা হবে আদালতে। শান্তিরক্ষী বাহিনীর কোনো সদস্যের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না, প্রশ্নবিদ্ধ হতে দেয়া যাবে না সুনাম, বললেন প্রধানমন্ত্রী। 5 বছরে বাংলাদেশ থেকে 15 লাখ কর্মী নেবে মালয়েশিয়া। ঢাকা কুয়ালালামপুর সমঝোতা স্মারক সই। রাজধানীর পান্থপথে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে রাজুক। এসব স্থাপনা উচ্ছেদে আগে থেকে নোটিশের প্রয়োজন নেই বলছে কর্তৃপক্ষ। এবং 91টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলা বিভাগ চালু আছে মাত্র 8টিতে। মাতৃভাষাকে অবজ্ঞা বলছেন বিশেষজ্ঞরা। প্রয়োজনে আইন করার কথা জানালেন শিক্ষামন্ত্রী। দর্শক, এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নাম্বার থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নাম্বারে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নাম্বারে। সঙ্গে থাকুন সময়ের।